গল্প দ্বাদশ বসন্তের নীল চিঠি। কলমে ইয়াস ইনসাফ দেওয়ান, পর্ব সংখ্যা 12। কি হয়েছে ইয়াস, এত তাড়াতাড়ি বাসায় আসতে বললি? কোনো সমস্যা হয়েছে কি? ইউভানের প্রশ্নটা ঘরের নিস্তব্ধতার মাঝে মিলিয়ে গেল, অথচ ইয়াসের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আগের মতোই সোফায় শরীর এলিয়ে বসে রইল, মুখটা অস্বাভাবিক গম্ভীর, দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দিকে। গভীর কোনো চিন্তা তার সমস্ত মনোযোগ গ্রাস করে রেখেছে। ইয়াসের এমন অস্বাভাবিক নীরবতা ইউভানের মনে কৌতূহলের সঙ্গে অজানা আশঙ্কাও তৈরি করলো, কারণ ইয়াস সবসময় ফাজলামো করে। মুখের অঙ্গভঙ্গি এরকম থাকে না সিরিয়াস কিছু না হলে। ভেজা শরীর নিয়ে নিঃশব্দে গিয়ে ইয়াসের পাশে সোফায় বসে পড়ল। ঘরের ভেতর নেমে এলো থমথমে নীরবতা। দেয়াল ঘড়ির কাটার ক্ষীণ শব্দ ছাড়া যেন আর কিছুই শোনা যাচ্ছে না। সময় এত এগোচ্ছে, পরিবেশটা ততই ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে প্রবেশ করলো ইয়াজ। ভেতরে ঢুকেই তার পা কিছুটা থমকে গেল। সোফায় পাশাপাশি বসে থাকা দুজনের গম্ভীর মুখ দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ইয়াসকে দেখে চোখ ফেরালো ইউভানের দিকে। ইউভানের জামাকাপড় তখনও ভেজা, শরীরের পানি কিছুটা শুকিয়ে গেলেও তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রচণ্ড তাড়াহুড়ো করেই এখানে এসেছে। এই দুই বাদর সাধারণত এভাবে বসে থাকে না। কি হলো ওদের ভাবতেই ইয়াস ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোদের, এভাবে গম্ভীর হয়ে বসে আছিস কেন? আর ইউভান, তুই এমন আধভেজা কাকের মতো ভেজা শরীর নিয়ে বসে আছিস কেন? ইয়াজের প্রশ্নে ইউভান অসহায় দৃষ্টিতে একবার ইয়াসের দিকে তাকালো। সে কি উত্তর দিবে? সে নিজেই তো কিছুই জানে না। ইয়াস হঠাৎ ফোন করে তাকে যত দ্রুত সম্ভব বাসায় আসতে বলেছিল। তার কণ্ঠ শুনে ইউভান বুঝেছিল সিরিয়াস কিছু একটা হয়েছে, তাই কোনো কিছু না ভেবে ছুটে এসেছে। অথচ আসার পর থেকে ইয়াস একটা কথাও বলেনি। তিন ভাই একে অপরের প্রাণ, যতই ফাজলামো করুক না কেন। দুইটার মুখে কি হয়েছে উত্তর দিস না কেন? ইয়াস বলে উঠল ইয়াজের কথা শুনে। অবশেষে দীর্ঘ নীরবতার অবসান ঘটালো ইয়াস। এতক্ষণ সামনের দিকে স্থির থাকা দৃষ্টি সরিয়ে সে পুরো ঘটনাটা খুলে বলল। ইয়াসের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি কথা যেন আগুনের স্ফুলিঙ্গ হয়ে আঘাত করছে ইয়াজের মস্তিষ্কে। যতই শুনছে ততই তার মুখের অভিব্যক্তি কঠিন হয়ে উঠছে। চোয়াল শক্ত হয়ে এলো, অজান্তেই হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। পেশিবহুল হাতের রগগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু ইউভানের প্রতিক্রিয়া ছিল আরও তীব্র। সবটা শোনা মাত্রই সে সোফা থেকে এক লাফে উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। রাগান্বিত বেসামাল কণ্ঠে সে চিৎকার করে উঠল, তুই এখন জানাচ্ছিস আমাদের? বেয়াদব এই বালের সংসেজে বসে আছে, আরও আগে কেন জানালি না? ওদের কত বড় সাহস, ওরা বনুকে ডিস্টার্ব করে? ওদের কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। এখনই চল, আজ ওদের খবর আছে। শেষ কথাটা বলেই আর কারো উত্তরের অপেক্ষা করল না ইউভান। রাগে শরীর কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই পেছন থেকে ভেসে এলো একটি গম্ভীর রাশভারী কণ্ঠ, ইউভান! এক ডাকেই থেমে গেল ইউভানের পা। পেছনে ফিরে তাকাতে ইয়াজের কঠিন দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলো তার। ইয়াজের চোখে মুখে কিছুক্ষণের আগে রাগ আর নেই, স্বাভাবিক লাগছে, মনে হচ্ছে কিছুই হয়নি। কোথায় যাচ্ছিস? তোর বোন বাচ্চা মেয়ে, ছেলেটাও স্কুলে পড়ে, বন্ধু বান্ধবের মধ্যে এরকম ঝগড়া একটু হয়, এত মাইন্ডে নেওয়ার দরকার নাই। যদিও এখনকার পোলাপানরা এক্সট্রিম লেভেলের পাকনা। যাই হোক, বিষয়টা কালকে দেখা যাবে। আমি যাব তোদের সাথে, নিজে ওদের সাথে কথা বলে মিটমাট করব। বাচ্চাদের সাথে রুড বিহেভ দিবি না কখনো। এখন রাত এই মুহূর্তে গিয়ে কিছু করতে পারবি না। আর এসব বিষয়ে রাগের মাথায় কাজ করা যাবে না। কাল সকালে ওদের বিচার হবে। যা, রুমে যা, ফ্রেশ হয়ে নে। কথা শেষ করে কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল সে। তারপর দৃষ্টি ঘুরিয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলল, আর ইয়াস, তুইও নিজের রুমে যা। কথাটা বলেই ইয়াস আর সেখানে দাঁড়ালো না। গম্ভীর মুখে গটগট করে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার চলে যাওয়ার পর ড্রয়িং রুমে আবারও নেমে এলো গভীর নীরবতা। ইয়াস আর ইউভান একে অপরের দিকে তাকালো। ভাই ভুল বলেনি, ঠিক আছে, কিন্তু কেন জানি ইয়াসকে সুবিধার মতো হলো না। ইয়াসকে ছোট থেকে চিনে, মাথা গরম হয়ে যায় ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সেটা, কিন্তু বেশিরভাগ সময় সব সময় ভাবনা চিন্তা করে কাজ করে। দুই ভাই আর না ভেবে নিজেদের রুমে চলে গেল। ইয়াস ড্রয়িং রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে গেল না। সিঁড়ি বেয়ে উঠে করিডোর পেরিয়ে থামলো আদিবা রুমের সামনে। দরজাটা আধ খোলা। ভেতরে উকি দিতে যা দেখলো তাতে তার ভ্রু কুঁচকে গেল। পড়ার টেবিলে বই খাতা খোলা,
কিন্তু পড়াশোনার কোনো নামগন্ধ নেই। খাতার এক কোণে পেন্সিল হাতে মনোযোগ দিয়ে একটা বিড়ালের ছবি আঁকছে আদিবা। বিকেলে সামনের বাসার ছাদে দেখা ছোট্ট সাদা বিড়ালটা তার এত ভালো লেগেছিল যে এখন সেটা আঁকার চেষ্টা করছে। দরজায় হেলান দিয়ে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল ইয়াজ। তারপর গম্ভীর স্বরে বলল, না পড়ে ছবি আঁকছিস? ভালো তো। হঠাৎ কণ্ঠস্বর শুনে আদিবা চমকে উঠল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বিস্মিত চোখে তাকালো ইয়াজের দিকে। আপনি আপনি আমার রুমে কি করছেন? কথাটা শেষ হতেই একটা চড় এসে পড়ল আদিবার বাম গালে। আদিবা হতভম্ব হয়ে গেল। বড় বড় চোখে শুধু ইয়াজের দিকে তাকিয়ে রইল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড যেন তার মাথায় কাজ করলো না। কাপা গলায় বলল, মা মারলেন কেন? তারপর খাতার দিকে আঙুল দেখিয়ে তাড়াতাড়ি বলতে লাগলো, সামনের বাসার বিড়ালটা খুব ভালো লাগছিল, তাই ওটার ছবি আঁকছিলাম। পড়াও করেছি আমি, শুধু একটু আঁকছিলাম। এইটুকুর জন্য মারলেন কেন? এদিকে মনে মনে দাঁত চেপে বিড়বিড় করলো, বজ্জাত লোক একটা। বিকেলে ভুল করে ওনাকে মেরেছি বলে নিশ্চয়ই আগেরটার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু ওর হাতে ব্যথাই এটার উপরেও তো একটু নজর দিয়ে মারতে নাও পারতো। হাতে ব্যথা এখন গালেও ব্যথা হয়ে গেল বজ্জাত লোকের জন্য। ইয়াজের মুখের ভাব একটুও বদলালো না। ঠান্ডা অথচ কঠিন গলায় বলল, স্কুলে কি হয়েছে সব খুলে বল। কথাটা শুনে আদিবার বুক ধক করে উঠল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। স্কুলের কথা জানলো কিভাবে? মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল সে। ইয়াজ আরেক পা এগিয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, কথা বলছি আমি, কি হয়েছে? তবুও আদিবা চুপ। ইয়াজ এবার ধমকে উঠল, বলতে বলেছি তোকে। আদিবা কেঁপে উঠল। আর লুকিয়ে কোনো লাভ নেই। বুঝে গড়গড় করে স্কুলে যা হয়েছে সব খুলে বলল। একটাও বিষয় বাদ দিল না। সব বলা শেষ হতেই তার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। গালে হাত চেপে ধরে ফুপিয়ে কাছে সে। ইয়াজ কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে হালকা একটা টোকা দিল তার মাথায়। পড়াশোনায় মন দে, সারাক্ষণ ছবি আঁকা বাদ দে, এতটুকুই বলে ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। ইয়াজ বেরিয়ে যেতেই আদিবা গালে হাত চেপে আরও জোরে কেঁদে উঠল। চোখের পানি মুছতে মুছতে বিড়বিড় করে বলল, বজ্জাত, বদমাস, সবসময় শুধু মারধরই জানে। সব জানলো কি করে এই বজ্জাত বেড়া? আমার মতো মাছুম বাচ্চাকে মারলো। রাগ করে অভিমানে ফুঁসতে ফুঁসতে সে রুম থেকে বেরিয়ে এলো। গালে হাত রেখে সোজা হাঁটতে লাগলো ইউভানের রুমের দিকে। আজ এই বজ্জাত বেড়ার বিরুদ্ধে বড়সড় নালিশ দিতেই হবে তার ভাইয়ের কাছে। চোখের পানি মুছতে মুছতে গাল চেপে সোজা ইউভানের রুমের সামনে এসে দাঁড়ালো। কোনো রকম নক না করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই দেখলো ইয়াশ আর ইউভান দুজনে বিছানায় উপুর হয়ে শুয়ে ফোনে গেম খেলছে। একজন আরেকজনকে হারানোর প্রতিযোগিতায় এতটাই মগ্ন যে আদিবার ফোপানো শব্দ প্রথমে কানে গেল না। আদিবা নাক টেনে কাঁদো কাঁদো গলায় জোরে বলল, ভাইয়া। দুজনই একসঙ্গে ফোন থেকে চোখ তুলে তাকালো। আদিবার লাল হয়ে থাকা গাল আর ভেজা চোখ দেখে দুজনে প্রায় লাফিয়ে উঠে বসলো। ইউভান তাড়াতাড়ি ফোনটা পাশে রেখে এগিয়ে এসে বলল, আরে আদি, কি হয়েছে? কাঁদছিস কেন? ইয়াসও ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। কে কাঁদিয়েছে আমার বোনটাকে? ইউভান আলতো করে ওর চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলল, বলতো কি হয়েছে? আদিবা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল, ইয়াজ ভাই আমাকে মেরেছে। কথাটা শুনেই দুই ভাইয়ের মুখের ভাব বদলে গেল। ইয়াস চোখ বড় বড় করে বলল, কি? ইয়াস ভাই তোকে মেরেছে? ইউভানও অবাক হয়ে বলল, কেন? আমার বোনকে কেন মারলো ইজু ভাই? আদিবা বলতে গিয়েও থেমে গেল। স্কুলের ঘটনাটা বললেই এরা দুজন রেগে আগুন হয়ে যাবে। আর শেষে ইয়াজ ওদের দুজনকেই এমন বকা দেবে, তাতে আবার সব দোষ তার ঘাড়েই এসে পড়বে। মাথা নিচু করে ছোট্ট করে বলল, আমি একটু ড্রয়িং করছিলাম, আমার পড়া শেষ হয়ে গেছে। ইয়াজ ভাই না জেনেই আগেই বিনা কারণে মেরে দিল। ইয়াশ আর ইউভান একে অপরের মুখের দিকে তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। ইউভান ফিসফিস করে বলল, ইয়াস ভাইকে কিছু বলবো? ইয়াস সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, পাগল নাকি? বলতে গেলে আমাদের দুজনেরই উল্টো ভর্তা বানিয়ে দিবে। ইউভান দীর্ঘশ্বাস ফেলল, সেটাও ঠিক। কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ ইয়াসের চোখ দুটো চকচক করে উঠল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে ফুটিয়ে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। আদিবা কান্না থামিয়ে কৌতূহলী হয়ে তাকালো। কি আইডিয়া? ইয়াস নাটকীয় ভঙ্গিতে বলল, আজ রাতে আমরা তিনজন মিলে ইয়াস ভাইকে ভূতের ভয় দেখাবো। ইউভান সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠল, উফ, দারুণ, বলেই ইয়াসের পিঠে কিল বসালো। তারপর বলল, তোর মনে হয় ভাইয়া এসবে ভয় পাবে বেয়াদব? ইয়াস নিজেও জানে পাবে না কোনো ভয় ইয়াজ। তবুই আদিবার জন্য কিছু তো একটা করতে পারে, হোক আর না হোক কাজ।
ও চোখ মারল ইউভানের দিকে, যে ফিসফিস করে বলল, চুপ থাক, বলো, দেখ খুশি হয়েছে, আমরা তো আছি, ভাইয়ার সাথে একটু মজা করা হবে, আবার আদিবাও খুশি হবে। ইউভান কানটা একটু দূরে সরিয়ে নিয়ে এসে বলল, হ্যাঁ ইয়াস ঠিক বলেছিস, ইজু ভাইকে আজ ভূতের ভয় দেখিয়ে অজ্ঞান করিয়ে ছাড়ব। ওদের কথা শুনতেই আদিবার চোখও আনন্দে চকচক করে উঠল। সত্যি? একদম ইয়াস ফিসফিস করে পুরো প্ল্যান বুঝিয়ে দিল। তুই একটা সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে ইয়াস ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে থাকবি, তার আগে আমি গিয়ে দরজায় নক করে পালিয়ে আসবো। ভাই যেই দরজা খুলে বের হতেই তোকে দেখবেন, তারপর ভয়ে একদম। কথা শেষ হওয়ার আগেই তিনজনই খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ পরে আদিবা সাদা ব্ল্যাঙ্কেট নিজেকে পুরোপুরি ঢেকে নিল। ইয়াস ধীরে ধীরে গিয়ে ইয়াজের দরজায় ঠকঠক করে নক করে দৌড়ে এসে লুকিয়ে পড়ল। ইভানও পর্দার আড়ালে আদিবা বুক ধুকপুক করতে করতে দাঁড়িয়ে আছে। দরজার লক খুলে গেল। ধীরে ধীরে দরজাটা খুলল, কিন্তু দরজা খুলেই প্রথমে কাউকেই দেখা গেল না। আদিবা একটু সামনে এগিয়ে এলো। ইয়াজের চোখে সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা পড়তেই এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পরের মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে আটকালো ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে থাকা হাতের সাদা ব্যান্ডেজটা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না, বরং এমন ভাব করলো যেন কিছুই বুঝতে পারেনি। একবার চারপাশে তাকিয়ে দরজাটা আলতো করে বন্ধ করে দিল। তারপর নিঃশব্দে করিডোর পেরিয়ে নিজের রুমে না গিয়ে সোজা আদিবার রুমের দিকে চলে গেল। কারণ দুই রুম পাশাপাশি নয়, আদিবা সেটা বুঝতেই পারল না। আদিবা, ইয়াস, ইউভান তিনজনে তখনও ভেবেই বসে আছে ইয়াস নিশ্চয়ই নিজের রুমে। কিছুক্ষণ অপেক্ষা করে তিনজন আবার একসঙ্গে জড়ো হলো। ইয়াস চাপা গলায় বলল, মিশন সাকসেস। ইউভানও হেসে হাত বাড়িয়ে দিল, হাই ফাইভ। আদিবা খুশিতে লাফিয়ে উঠে দুই ভাইয়ের সঙ্গে হাত মেলালো। তারপর দুইজনকে জড়িয়ে ধরে হেসে বলল, ইয়াস ভাইকে ভয় দেখাতে না পারলেও বোকা তো বানাতে পেরেছি। তিনজনই হো হো করে হেসে উঠল। আরও কিছুক্ষণ হাসি ঠাট্টা চলল। তারপর যে যার রুমের দিকে চলে গেল। কিন্তু মুখে বিজয়ীর হাসি নিয়ে আদিবা নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর খুলতেই তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, কারণ তার বিছানার উপর দুই হাত বুকের সামনে ভাঁজ করে সম্পূর্ণ শান্ত মুখে বসে আছে ইয়াজ। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। আর সেই হাসি দেখে আদিবার বুকের ভেতরটা ধক করে উঠল। আদিবা বুঝে গেল আজ বোধহয় সত্যি তার খবর আছে। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাথে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।